হ্যালো ফ্রেন্ডস, আবারও তোমাদের সামনে আমরা একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত। আজকের ক্লাসটি জিওগ্রাফি পার্ট থেকে আমরা করব টাইপস অফ ফার্মিংয়ের টাইপস থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তোমাদের সাথে আজকে প্র্যাকটিস করব এবং তোমরা অন্যান্য দিনের মতো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা ক্লাস দেখার চেষ্টা করবে এবং অবশ্যই এই ক্লাসের মধ্য থেকে তোমরা অনেক কিছু নতুন শিখতে পারবে। ফ্রেন্ডস, আমরা ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন পার্ট থেকে কিন্তু অনেকগুলি ক্লাস করে নিয়েছি। যারা পূর্বের ওই সমস্ত ক্লাস দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ওই সমস্ত ক্লাস দেখে নিতে পারবে। এবং ফ্রেন্ডস, আমরা টিআরবিটি এবং জিআরবিটি খুবই ভালোভাবে পুরো সিলেবাস কভার করে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। জিআরবিটি সিলেবাস একবার কমপ্লিট করে দিয়েছিলাম, তো এখন আবারও এক্সাম পোস্টপোন হওয়ার জন্য আমরা পার্টিকুলার টপিক ধরে টিআরবিটির জন্য তোমাদেরকে প্রিপারেশন করাচ্ছি। তোমরা অনেকেই খুবই ভালো রেসপন্স করছো, অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখাচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসছো, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে তোমরা সঠিক টাইমে প্রত্যেক দিন ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। তাছাড়া ফ্রেন্ডস, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আমাদের ক্লাসের সমস্ত রকম আপডেট দিয়ে থাকি। তো ফ্রেন্ডস, চলো আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে এখানে বলা হচ্ছে এগ্রিকালচার ইজ এ ড্যাশ ওয়ার্ড। এগ্রিকালচার কি একটি গ্রিক ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড, জার্মান ওয়ার্ড নাকি স্প্যানিশ ওয়ার্ড? এগ্রিকালচার যে ওয়ার্ড, এটি আনসারটি কি হবে? লাইভ চ্যাট বক্সে তোমরা জানিয়ে দাও। যারা অফলাইন দেখবে পরবর্তী সময়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আনসার করতে পারবে। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 1 এর আনসারটি কি হবে? রাইট আনসারটি কি হবে? অপশন বি হবে, ল্যাটিন ওয়ার্ড। এই এগ্রিকালচার শব্দটি হচ্ছে একটি ল্যাটিন শব্দ। কোশ্চেন নাম্বার 2, প্রাইমারি রিসোর্স ফর এগ্রিকালচার। এগ্রিকালচার করতে হলে, কৃষি কাজ করতে হলে প্রাথমিক সম্পদ কোনগুলিকে বোঝানো হয়েছে? এখানে 4টি অপশন দেওয়া আছে। এগ্রিকালচারের ক্ষেত্রে প্রাথমিক সম্পদ কোনগুলিকে বোঝানো হয়েছে? তোমরা অপশন ভালো করে দেখো, তারপর রাইট আনসারটি চুজ করো, কমেন্ট বক্সে জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 2, রাইট আনসার কি হবে? ভূমি অর্থাৎ ল্যান্ড, এয়ার অ্যান্ড ওয়াটার, জল, বায়ু এবং মাটি। এই তিনটি হচ্ছে প্রাইমারি রিসোর্স কৃষিকাজের জন্য। এই তিনটি না হলে কিন্তু হবে না। বীজ লাগে, ফার্টিলাইজার লাগে, বাট এই দেখো এখানে কিন্তু অপশন বিতে জল দেওয়া নেই, ল্যান্ড দেওয়া নেই। তো জল ছাড়া, জমি ছাড়া আমরা কি চাষ করতে পারবো? পারবো না। অপশান সিতে বাতাসও দেওয়া আছে, বায়ুও দেওয়া আছে, জলও দেওয়া আছে, কিন্তু ল্যান্ড দেওয়া নেই। অপশান ডিতে ঠিক তেমনি বায়ু দেওয়া নেই, ল্যান্ডও দেওয়া আছে, ওয়াটারও দেওয়া আছে। তাই কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট অপশান হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 3, কাল্টিভেশন অফ রাইস বিগিনস। ধান চাষাবাদ শুরু হয়েছে কবে থেকে? আজ থেকে কত বছর পূর্ব থেকে ধান চাষ শুরু হয়েছে? কোশ্চেন নাম্বার 3, রাইট আনসারটি হবে অপশন এ, 2200 BC থেকে ধান চাষের শুরুয়াত হয়েছিল। কোশ্চেন নাম্বার 4, খারিফ, রবি অ্যান্ড জাইদ ওয়ার্ড বিলংস টু। এই যে খারিফ, রবি অ্যান্ড জাইদ, এই তিনটি শব্দ কোথা থেকে নেওয়া? উর্দু থেকে, ফ্রেঞ্চ থেকে, পার্সিয়ান থেকে নাকি অ্যারাবিক? কোশ্চেন নাম্বার 4, রাইট আনসারটি তাড়াতাড়ি লাইভ চ্যাট বক্সে তোমরা জানিয়ে দাও। তোমরা অনেকেই অ্যাক্টিভ পার্টিসিপেট করছো, প্রত্যেক দিন ক্লাসের শুরু হওয়ার আগেই তোমরা চলে আসো এবং আমাদেরকে তোমরা প্রতিনিয়ত সাপোর্ট করে আসছো। অসংখ্য ধন্যবাদ জানাবো তোমাদের সবাইকে। দেখো এখানে 4 এর আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 4 এর আনসার হবে অপশন ডি, অ্যারাবিক। আরবি শব্দ থেকে
খারিফ, রবি অ্যান্ড জাইদ এই তিনটি শব্দকে নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 5, ডাইরেক্টরেট অফ অনিয়ন অ্যান্ড গার্লিক রিসার্চ ইজ সিচুয়েটেড। পেঁয়াজ এবং রসুনের গবেষণা দপ্তরটি কোথায় অবস্থিত? কোশ্চেন নাম্বার 5 খুব ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, তোমাদের জেআরবিটি এবং টিআরবিটি তোমরা যারা আছো তোমরা কিন্তু সবাই এই ক্লাসটা ফলো করতে পারবে। টিআরবিটির মধ্যে এগ্রিকালচার আছে অ্যান্ড জেআরবিটির মধ্যে এগ্রিকালচার আছে ইন্ডিয়ান জিওগ্রাফি পার্টের মধ্যে। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 5 এর আনসারটি কী হবে? অপশন বি হবে, নাসিক। নাসিকের মধ্যে অবস্থিত অনিয়ন অ্যান্ড গার্লিক রিসার্চ সেন্টারটি। কোশ্চেন নাম্বার 6, ন্যাশনাল হর্টিকালচার মিশন ওয়াজ স্টার্টেড ইন। ন্যাশনাল হর্টিকালচার মিশন কবে থেকে শুরু হয়েছে? ন্যাশনাল হর্টিকালচার মিশনটি কবে থেকে ভারতবর্ষে শুরু হয়েছে? কোশ্চেন নাম্বার 6। তো ফ্রেন্ডস, রাইট আনসারটি কী হবে? অপশান ডি হবে। 2005 এবং 6 যে ইয়ার, সেই ইয়ার থেকেই কিন্তু, সেই ফিনান্সিয়াল ইয়ার থেকেই ন্যাশনাল হর্টিকালচার মিশন স্টার্ট হয়েছে ভারতবর্ষের মধ্যে। কোশ্চেন নাম্বার 7, দেখো কোশ্চেন নাম্বার 7টা কী হবে? এখানে বলা হচ্ছে হুইচ ইজ দ্য আইডিয়াল কন্ডিশন ফর দ্য গ্রোথ অফ সুগার কেন। আখ চাষের জন্য আদর্শ অবস্থা কোনটা? টেম্পারেচার অফ 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড অ্যানুয়াল রেইনফল বিটুইন 75 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটার। এখানে বলা হচ্ছে বার্ষিক বৃষ্টিপাত 75 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটার হলে হবে। টেম্পারেচার থাকতে হবে 21 থেকে 27। এটা অপশান এতে বলা হচ্ছে। বিতে কি বলা হচ্ছে? বিতে বলা হচ্ছে টেম্পারেচার 17 থেকে 50 থাকবে আর বৃষ্টি হবে 75 সেন্টিমিটার। অ্যান্ড সিতে বলছে টেম্পারেচারটা 25 থাকতে হবে এবং বৃষ্টি হতে হবে 200 সেন্টিমিটার। ডিতে বলছে নান অফ দ্য অ্যাবভ। তো ফ্রেন্ডস, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের জন্য। তাড়াতাড়ি আনসারটি জানিয়ে দাও আমাকে, কি হতে পারে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 7 এর আনসারটি কি হবে? অপশন এ হবে। টেম্পারেচার থাকতে হবে 21 থেকে 27-এর মধ্যে এবং বৃষ্টিপাত হতে হবে 75 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটার মধ্যে, তবেই কিন্তু এটা সুগার কেইন অর্থাৎ আখ চাষের জন্য একটি আদর্শ পরিস্থিতি অবস্থা হবে। কোশ্চেন নাম্বার 8, হোয়াট রিকোয়ার্স অ্যানুয়াল রেইনফল বিটুইন। গম চাষের জন্য বার্ষিক বৃষ্টিপাতের প্রয়োজন 50 থেকে 75, 200 সেন্টিমিটার নাকি 200 থেকে 300 সেন্টিমিটার নাকি লেস দেন 20 সেন্টিমিটার। লেস দেন 20 সেন্টিমিটার বৃষ্টিপাত তো হতেই পারে না, তোমরা অপশান ডি কেটে দিতে পারো। তো উপরে এই তিনটি থেকে দেখো রাইট আনসারটি কি হতে পারে, তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও লাইভ চ্যাট বক্সের মধ্যে। গম চাষের জন্য বার্ষিক বৃষ্টিপাত কতটুকু দরকার আছে? কোশ্চেন নাম্বার 8, রাইট আনসারটি হবে অপশান এ, 50 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টিপাতের দরকার আছে গম চাষের জন্য। কোশ্চেন নাম্বার 9, দ্য টু মেইন হোয়েট গ্রোয়িং রিজন। গম উৎপাদক অঞ্চল, প্রধান গম উৎপাদক অঞ্চল তোমাদেরকে এখানে দেখতে হবে কোনটা হবে রাইট আনসার। দুটি প্রধান গম উৎপাদক যদি অঞ্চল বলা হয় তাহলে কি হবে রাইট আনসারটি? কোশ্চেন নাম্বার 9, অপশন এ হবে এখানে রাইট আনসার। দ্য গঙ্গা সুতলেজ যে প্লেন আছে, গঙ্গা সুতলেজ প্লেন্স সমভূমি এবং ডেকান যে ট্রেপ, এই দুটি অঞ্চলের মধ্যেই গম উৎপাদক অঞ্চল বলা হয়, অর্থাৎ গম চাষ ভালো হয় এই দুটি অঞ্চলের মধ্যে। কোশ্চেন নাম্বার 10, হুইচ ইজ দ্য মেইন ফুড ক্রপ অফ দ্য ইস্টার্ন অ্যান্ড সাউদার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। দেশের পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে সবচেয়ে বেশি কোন খাদ্য শস্যটা কি হয় চাষ করা হয়? কোশ্চেন নাম্বার 10, রাইট আনসারটি তাড়াতাড়ি জানা দাও, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের সবার জানার কথা এটা। কোশ্চেন নাম্বার 10 এর আনসারটি কি হবে? পূর্ব ভারতের দিকে এবং দক্ষিণ ভারতের দিকে সবচেয়ে বেশি যদি চাষ হয় তাহলে এটা হচ্ছে রাইস অর্থাৎ চাল। কোশ্চেন নাম্বার 11, ইম্পর্টেন্ট নন ফুড ক্রপ
অফ আওয়ার কান্ট্রি। নন ফুড ক্রপ বলা হয় কোনটাকে, যেটা আমরা ফুড হিসেবে গ্রহণ করি না। নন ফুড ক্রপ বলা হয় ভারতবর্ষের। রাইট আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 11 এর রাইট আনসারটি হবে অপশন সি, কটন অ্যান্ড জুট। এই দুটি কিন্তু নন ফুড ক্রপস। কোশ্চেন নাম্বার 12, দ্য মেইন ফুড ক্রপ অফ রবি সিজন। রবি যে মরশুম আছে সেই মরশুমের প্রধান খাদ্য ফসল কোনটা? রবি মরশুমের প্রধান খাদ্য ফসল কোনটা? কোশ্চেন নাম্বার 12, খুবই ইজি কোশ্চেন। যারা টিআরবিটি দেবে তোমাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি জিআরবিটির জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট থেকে যখন এক্সাম হলে কোশ্চেন আস্কিং করবে, তো এগ্রিকালচার পার্ট থেকে আস্কিং করবে না, এটা কিন্তু হতেই পারে না। এগ্রিকালচার তো জানোই দেশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 12 এর রাইট আনসারটি কি হবে? অপশন এ হবে। রবি যে মৌসুম সেই মৌসুমের প্রধান খাদ্য ফসল হচ্ছে গম। কোশ্চেন নাম্বার 13, দ্য মেইন ফুড ক্রপ অফ খারিফ সিজন। খারিফ যে মরশুম সেই মরশুমের খারিফ ফসলের চাষ যখন হয় সেই মরশুমের প্রধান খাদ্য ফসল কোনটা? একটু আগে করেছি আমরা কি, রবি, ওইটা ছিল গম। তো খারিফ শস্যের মধ্যে কোনটা প্রধান খাদ্য ফসল হয়? কোশ্চেন নাম্বার 13 এর আনসারটি হবে অপশন সি, রাইস, অর্থাৎ চাল, ধান। ধান যে শস্য, ওই শস্যটা হচ্ছে খারিফ যে সিজন, সেই খারিফ সিজনের প্রধান খাদ্য ফসল। কোশ্চেন নাম্বার 14, খারিফ ক্রপস আর গ্রোন। খারিফ যে শস্য, খারিফ শস্য জন্মায়, অর্থাৎ খারিফ শস্যের জন্য সুইটেবল এনভায়রনমেন্ট কোনটা হয়? এখানে 4টি অপশন দেওয়া আছে, রাইট আনসারটি তাড়াতাড়ি টিক করে দাও। যে এখানে বলা হচ্ছে উইথ দ্য অনসেট অফ মনসুন অ্যান্ড হারভেস্ট ইন সেপ্টেম্বর অক্টোবর। এখানে বলছে সেপ্টেম্বর অক্টোবরের যে সময়, সেই সময়কালে খারিফ যে শস্য ওইটা খুব ভালো হয় এবং ওই সময় পাকে এবং কাটা হয়। অ্যান্ড এখানে বলা হচ্ছে বিতে উইথ দ্য অনসেট অফ উইন্টার অ্যান্ড হারভেস্ট ইন সামার। এখানে বলা হচ্ছে যে উইন্টারে লাগানো হচ্ছে এবং হারভেস্ট অর্থাৎ কাটা হচ্ছে সামারে। আর উপরে অপশন এতে কি বলেছিল, বলা হচ্ছে মনসুন অর্থাৎ বর্ষার সময়ে কি করা হয়, রোপণ করা হচ্ছে ফসলটা, আর হারভেস্ট অর্থাৎ কাটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে। কোনটা কিন্তু সত্যি বলছে খারিফ শস্যের সঙ্গে রিলেটেড, ওইটা এখানে চুজ করতে হবে তোমাদেরকে। খারিফ শস্যের সঙ্গে রিলেটেড কোনটা এখানে রাইট বলছে। আর অপশন সিতে বলছে যে অটাম অর্থাৎ শরৎকালে কি করা হচ্ছে, রোপণ করা হচ্ছে অ্যান্ড কাটা হচ্ছে সামার সিজনে। কোশ্চেন নাম্বার 14 এর আনসারটি কি হবে? অপশন এ হবে রাইট আনসার। যে বর্ষাকালে কি করা হয়, খারিফ শস্য যেটা আছে বর্ষাকালে রোপণ করা হয় অর্থাৎ লাগানো হচ্ছে, অ্যান্ড হারভেস্টেড অর্থাৎ কাটা হচ্ছে কোন সময়, সেপ্টেম্বর অক্টোবরে। কোশ্চেন নাম্বার 14 এর আনসারটি অপশন এ হবে। কোশ্চেন নাম্বার 15, রবি ক্রপস। রবি ফসলের সঙ্গে সম্পর্কে যে বলা হয়েছে সত্যি কোনটা? এখানে এটা দেখতে হবে তোমাদেরকে যে শীতে অর্থাৎ সোন ইন উইন্টার অ্যান্ড হারভেস্টেড ইন সামার। বলছে উইন্টারে রবি ফসল লাগানো হচ্ছে, সামারে কাটা হচ্ছে। ওকে, এটা এতে বলছে। বিতে বলছে যে ডিউরিং রেনি সিজন এটা কি করে রোপণ করা হচ্ছে এবং কাটা হচ্ছে উইন্টার সিজনে। সিতে বলছে যে সামার সিজনে লাগানো হচ্ছে, হারভেস্টেড করা হচ্ছে উইন্টার সিজনে। তো কোশ্চেন নাম্বার 15 এর আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও। রবি যে ক্রপ, সেই রবি ক্রপ কোন সময় লাগানো হচ্ছে, কোন সময় কাটা হচ্ছে। এখানে কিন্তু একসাথে আমরা দুটি আনসারও পেয়ে যাচ্ছি। ওকে, 15 এর আনসারটি কি হবে? অপশন এ হবে। যেটা রবি ফসল আছে সেই রবি ফসলগুলা উইন্টারে লাগানো হচ্ছে এবং সামারে কাটা হয়। ওকে, কোশ্চেন নাম্বার 15 এর আনসার হবে অপশন এ। ফ্রেন্ডস, তোমাদেরকে বলবো আবারও, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুনভাবে এসছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বিকজ আমাদের চ্যানেলে কিন্তু আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাচ্ছি। বেঙ্গলি থেকে দিচ্ছি, যারা টিআরবিটির জন্য আছো ইংলিশ গ্রামার ক্লাস করা হয়েছে, এখানে ত্রিপুরা জিকে করা হচ্ছে জিআরবিটির জন্য, এবং ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন পার্ট থেকেও গুরুত্বপূর্ণ অনেকগুলি ক্লাস দেওয়া হয়েছে, 250+। আমাদের চ্যানেলে এখন পর্যন্ত 250-এর বেশি ক্লাস করে নিয়েছি। তো তোমরা অবশ্যই ওই সমস্ত ক্লাস যারা দেখোনি দেখে নিতে পারবে। আমাদের চ্যানেলে সেই সুযোগ সুবিধাগুলো তোমরা গ্রহণ করতে পারবে ইজিলি, এবং তোমাদের প্রিপারেশান, তোমাদের প্র্যাকটিস আরও ভালোভাবে আমাদের সাথে কন্টিনিউ করতে পারবে। তাই বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।
এবং অবশ্যই আজকের এই ক্লাসটি ভালো লাগলে তোমরা সবাই লাইক করবে, যারা এখন পর্যন্ত লাইক করেনি। ইয়েস, 1 সেকেন্ডও সময় লাগবে না, ঠিক না? তোমরা লাইক করে দাও। কোশ্চেন নাম্বার 16 বলছে দ্য 3 মেজর ক্রপিং সিজন অফ ইন্ডিয়া। ভারতের 3টি প্রধান ফসলের মরশুম কি কি হবে? কোশ্চেন নাম্বার 16 সবাই পারবে আশা করি। অপশন বি হবে রবি, খারিফ অ্যান্ড জাইদ। কোশ্চেন নাম্বার 17 হুইচ অফ দ্য ফলোইং আর প্লান্টেশন ক্রপ। কোনটাকে প্লান্টেশন ক্রপ বলা হয়? এখানে প্লান্টেশন ক্রপ বলা হয়। প্লান্টেশন ক্রপ বলা হয় কোনটাকে? কি হবে? খুবই ইজি কোশ্চেন। প্লান্টেশন অর্থাৎ করা হয় যদি বলা হয় তাহলে হবে টি, কফি, ব্যানানা, সুগার কেন, এগুলোকে প্লান্টেড করা হয়, প্লান্টেশন করা হয়। গাছ যেভাবে লাগানো হয় সেভাবে চারা রোপণ করা হয় এগুলি, কিন্তু সুগার কেন বলো, ব্যানানা বলো, টি বলো, কফি বলো, বাট রাইস, মেজ এগুলি সিস্টেমটা অন্যরকম, ঠিক না? তো চলো নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 18 এক্সটেন্সিভ ফার্মিং টেক্স প্লেস, অর্থাৎ ব্যাপক কৃষি। ব্যাপক কৃষি ক্ষেত্রে কোনটা এখানে সঠিক স্টেটমেন্ট দেওয়া হয়েছে? দেখো, ব্যাপক কৃষির কথা বলছি যে লার্জ এরিয়া অফ গুড কোয়ালিটি ল্যান্ডস, অর্থাৎ বড় এরিয়া নিয়ে করা হয়। অ্যান্ড বিতে বলছে স্মল এরিয়া নিয়ে করা হয়, এবং পোর কোয়ালিটি ল্যান্ড খারাপ, অর্থাৎ যেখানে উর্বরতা শক্তি নেই ওই মাটিতে করা হয়। এতে বলেছিল খুব ভালো কোয়ালিটির মাটিতে করা হয় এবং বড় এরিয়া নিয়ে করা হয়। সিতে বলছে যে স্মল এরিয়াতে করা হয় বাট কোয়ালিটিটা গুড থাকে। অ্যান্ড ডিতে বলছে লার্জ এরিয়া নিয়ে করা হচ্ছে কোয়ালিটি ল্যান্ড, এবং ভালো গুড কোয়ালিটি ল্যান্ডের মধ্যে করা হচ্ছে। লার্জ এরিয়া অফ গুড কোয়ালিটি ল্যান্ডস। তো অপশান এ আর অপশান ডি তো সেম হয়ে গেছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। তাহলে তোমরা মনে করতে পারো এখানে 3টি অপশান দেওয়া আছে, এ, বি, সি। তোমরা আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 18 আনসারটি কি হবে? অপশান এ হবে, যে অনেকটা অঞ্চল জুড়ে বেশি এরিয়া নিয়ে যে চাষটা করা হয় ওইটাকেই ব্যাপক কৃষিক্ষেত্র বলা হয়, এক্সটেন্সিভ ফার্মিং বলা হয় এই পদ্ধতিতে চাষ করলে, এবং কোয়ালিটি মাটির খুবই ভালো হতে হয়। কোশ্চেন নাম্বার 19 হুইচ অ্যানিমেলস আর অ্যাডাপ্টেড টু ডেজার্ট কন্ডিশন। এই যে অ্যানিমেলের নাম দেওয়া আছে এখানে 4টি, ডেজার্ট কন্ডিশনে কোনটা খাপ খেয়ে চলতে পারে? কোশ্চেন নাম্বার 19 সবাই পারবে, খুবই ইজি, খুবই ইজি, এটা সবাই পারার কথা। কোশ্চেন নাম্বার 19 অপশন সি হবে ক্যামেল। ওকে, তো ফ্রেন্ডস আজকে লাস্ট কোশ্চেন আনসার করে দাও। এখানে বলা হচ্ছে ক্যাটেলস অ্যান্ড গোটস সার্ভাইভ ইন হুইচ এরিয়া। গরু আর ছাগল কোন অঞ্চলে বেঁচে থাকে? যেখানে বৃষ্টিপাত কম হয় ওইখানে, নাকি বৃষ্টিপাত খুব কম হলে, নাকি বৃষ্টিপাত বেশি হলে? এটাই কিন্তু এখানে আনসার করতে হবে তোমাদেরকে। কোশ্চেন নাম্বার 20 আনসারটি কি হবে? তো ফ্রেন্ডস এখানে ক্যাটেল বলতে গরু বোঝানো হয়নি, অ্যাকচুয়ালি ক্যাটেল বলতে গবাদি পশু, অর্থাৎ এখানে ক্যাটেল, তোমরা ক্যাটেলটাকে কেটে এখানে শিপ করে দাও, SHWP। তো এখন বলা হচ্ছে যে ভেড়া জাতীয় যে সমস্ত পশু আছে এবং গট অর্থাৎ ছাগল, তারা কোন অঞ্চলে কিন্তু বেঁচে থাকতে পারে? কোশ্চেন নাম্বার 20 আনসারটি কি হবে? তাড়াতাড়ি জানিয়ে দাও। আজকে লাস্ট কোশ্চেন, এবং তোমরা কে কত পেয়েছো এই আনসারটা করার পরে অবশ্যই কাউন্ট করবে এবং লাইভ চ্যাট বক্সে জানিয়ে দেবে। যারা পরবর্তীতে অফলাইনে ক্লাস করবে তোমরাও কিন্তু কে কত পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং তোমাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আমাদেরকে তোমরা কমেন্ট করবে, আমাদের ক্লাস কেমন লাগলো, কীরকম হলো অবশ্যই জানাবে। কোশ্চেন নাম্বার 20 আনসারটি কী হবে? যে খুব কম বৃষ্টিপাত হলেও ওই অঞ্চলেও কিন্তু পাহাড়ি অঞ্চলে পাথুরে অঞ্চলে কিন্তু শিপ অ্যান্ড গডস কী করতে সার্ভাইভ করতে পারে। ওকে ফ্রেন্ডস, তো এই ছিল আজকের ক্লাস। তোমরা সব অবশ্যই আমাদের ক্লাসটিকে যদি ভালো লেগে থাকে লাইক করবে, ফ্রেন্ডসের সাথে শেয়ার করে নেবে, এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমরা তোমাদের জন্য প্রত্যেক দিন কিছু না কিছু নতুন নিয়ে আসার চেষ্টা করি। অবশ্যই ভালো লাগলে তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের সাথে শেয়ার করবে। তোমরা অনেকেই আছো, খুব সাপোর্ট করো, প্রত্যেক দিন তোমরা কমেন্ট করে জানাও যে আমাদের ক্লাস কীরকম হলো। তো তোমাদের পজিটিভ কমেন্ট আমাদেরকে অনেকটা এনার্জি দেয় প্রতিনিয়ত এইভাবে তোমাদের সামনে ক্লাস নিয়ে আসার জন্য। তো তোমাদের ওই সমস্ত কমেন্ট আমাদের জন্য খুবই মূল্যবান। ওকে ফ্রেন্ডস, তাই তোমরা কিন্তু কন্টিনিউ আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে, বিকজ তোমাদের সাপোর্ট ছাড়া তো
আমরা এক পাও এগোতে পারবো না। ওকে, তাহলে চলো আজকের ক্লাস এখানে শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ রাখবে। থ্যাংক ইউ অল।